আমাদের কেকেআর এর হেড কোচ অভিষেক নায়ারের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক ভাই, খুবই জোরে হাততালি হয়ে যাক। কারণ এই কোচ আমাদের অভিষেক নায়ার যে টিমেই থাকে, যে টিমকেই হেড কোচ করে সেই টিমকেই মেরে দেয়, পুরোপুরি মেরে দেয় ভাই। 2022-এ সিপিএল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ট্রিবাঙ্গো নাইট রাইডার্সের হেড কোচ ছিল। সেই ট্রিবাঙ্গো নাইট রাইডার্স 2022-এ সবচেয়ে শেষে ছিল, পয়েন্ট টেবিলের সবচেয়ে শেষে ছিল। 2023-এ আইএল টি20 আবুধাবি নাইট রাইডার্সের হেড কোচ কে ছিল? অভিষেক নায়ার। আবুধাবি নাইট রাইডার্স সেই 2023-এ পয়েন্ট টেবিলে সবচেয়ে শেষে ছিল। 2026-এ ওমেন প্রিমিয়ার লিগ ইউপি ওয়ারিয়ার হেড কোচ ছিল, সেখানে অভিষেক নায়ার হেড কোচ ছিল। পয়েন্ট টেবিলে সবচেয়ে শেষে ছিল ইউপি ওয়ারিয়ার্স ওমেন প্রিমিয়ার লিগে। গতকাল ম্যাচে যখন তোমার রাহানে এবং রঘুবংশী ব্যাটিং করছিল, আমি তখন ওমেন প্রিমিয়ার লিগ নিয়ে ভাবছিলাম যে তোমার হার্নিল দেওয়ালকে 47 রান করে খেলছিল, তখন তাকে রিটায়ার্ড আউট করা হয়েছিল। তাই ভাবছিলাম অভিষেক নায়ারের এত দম আছে কি রাহানেকে বা রঘুবংশী দুজনের মধ্যে একজনকে রিটায়ার্ড আউট করবে সে। এই টিমটার কেকেআরের যদি ড্রেসিং রুম দেখো, ডাগ আউট দেখো, তাহলে অভিষেক নায়ার, রঘুবংশী এবং রাহানে ওরা তিনজন আলাদা থাকে। টিম সাউদি, শেন ওয়াটসন এবং তোমার ব্রাভো এরা আলাদা থাকে। বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং, ভাইবে বড়োরা, বরুণ চক্রবর্তী এরা আলাদা থাকে। মানে আমরা বুঝতেই পারছি টিমটা কিভাবে ভাগ হয়ে আছে। আরে ভাই, রিঙ্কু সিং তো তোমার রাহানেকে কিছু বলছেই না। অ্যাজ এ এক্সপিরিয়েন্স প্লেয়ার রিঙ্কু সিং কেকেআর জন্য কতটা আমরা জানি। ওকে রাহানেকে যে একটু বলা উচিত, অ্যাডভাইস দেওয়া উচিত, কিছু করা উচিত, ওটা দেখছেই না। রিঙ্কু সিংকে যেখানে বলা হচ্ছে ফিল্ডিং করতে, ও সেখানে ফিল্ডিং করছে ব্যাস। আর এই অভিষেক নায়ারের জন্যই অজিঙ্ক্য রাহানে ক্যাপ্টেন্সি পেয়েছে। তাই আমার মনে হয় কেকেআর যে এত খারাপ পারফরমেন্স করছে, ম্যান রিজন আমাদের হেড কোচ অভিষেক নায়ার। দ্বিতীয় নম্বরে অজিঙ্ক্য রাহানে, যে ভাই আইপিএল এর ইতিহাসে 43টা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছে, যার মধ্যে কেবল 13টা ম্যাচ জিতেছে। কেকেআর তো বাদ দাও, আইপিএল এর ইতিহাসে সবচেয়ে খারাপ ক্যাপ্টেন তোমার অজিঙ্ক্য রাহানে, তাকে কেকেআর এর ক্যাপ্টেন্সি দেওয়া হলো শ্রেয়াস আইয়ারকে বাদ দিয়ে। এটা কেকেআর করতে পারে, কেকেআর টিম ম্যানেজমেন্টই করতে পারে। কেকেআর যখন রিলিজ রিটেন করছিল, আমি তখনই বলেছিলাম রাহানেকে রিলিজ করো। রিলিজ করা তো বাদ দাও ভাই, ওকে ক্যাপ্টেন বানিয়ে দিল। আমি তখনই ভেবেছিলাম যে কেকেআর গেল, এই বছর জিতবে না। তার জন্য কেকেআর সাপোর্টার ভাই, একটু আশাও থাকবে, একটু হোপ তো থাকবে। যাই হোক, রাহানে ক্যাপ্টেন্সি পেলো, আর ক্যাপ্টেন্সি নিয়ে কি বলবো, বাহ বাহ ক্যা বাত, এটাই বলবো ভাই। পাওয়ার প্লেতে সুনীল নারায়ণের 1 ওভার, ভাইবে বড়োরার 3 ওভার, অনুকূল রয়ের 2 ওভার। পাওয়ার প্লেটাকে এইভাবে শেষ করো। আমি প্র্যাকটিস ম্যাচ থেকে এটা বলে দিচ্ছি, কারণ ভাইবে বড়োরা ভালো সুইং করায়, সুনীল নারায়ণ নেট রানটা কমাবে এবং তোমার অনুকূল রয় যে ব্যাটসম্যানের পায়ে মুভমেন্ট দেখে বল করে খুবই কম ইকোনমির সাথে, তাহলে ব্যাটসম্যানদের জন্য খুব একটা চাপ হবে যে কাকে খেলবো, কাকে অ্যাটাক করবো, কাকে কি করবো। এর ফলে তোমার সুনীল নারায়ণ উইকেটে না পেলেও তোমার ভাইভব অরোরা সুইংয়ের জন্য উইকেটটা পেতে পারে, বা অনুকূল রয় উইকেটটা পাবে, যেহেতু সুনীল নারায়ণ তোমার এক সাইড থেকে নেট রান রেটটা দাবাবে এবং অনুকূল রয় তোমার ইকোনমির সাথে বোলিংটা করে। আর পাওয়ার প্লেটা খুবই একটা ইম্পর্টেন্ট টি20 ক্রিকেটের জন্য। তাই আমি বলেছিলাম পাওয়ার প্লেতে এইভাবে বোলিং করানো উচিত। কিন্তু রাহানে ভাই, রাহানে তো রাহানে। কেকেআর যখন ব্যাটিং করছে পাওয়ার প্লেতে 36 বলে 36 রান করছে, কিন্তু যখন অপোজিট টিম ব্যাটিং করছে তখন তাকে 36 বলে 6 ওভারে 80 রান দিয়ে দিচ্ছে। আমরা সেখানে ম্যাচটা হেরে যাচ্ছি। আমরা পুরো ম্যাচটা খেলছিও না, আমরা ম্যাচটা কোথায় যাচ্ছি, পাওয়ার প্লেতে ম্যাচটা আমরা হেরে যাচ্ছি। কারণটা কি? রাহানে। মানে ওর মধ্যে এইটুকু সেন্স নেই যে ভাইবে বড়োরা মার খাচ্ছে তাহলে ওকে আমি আর সেকেন্ড ওভারটা দেবো না। ও তাও ওকে বোলিং করিয়ে যাচ্ছে, সুনীল নারায়ণকে বোলিং দিচ্ছে না। অনুকূল রয় 3 ওভার বোলিং করছে, এত ভালো বোলিং করার পরও 3 ওভার 21 রান দিয়েছিল, ওটাও 2 ওভার তোমার পাওয়ার প্লেতে বোলিং করেছিল। পাওয়ার প্লেতে বোলিং করেও সে 4 ওভার বোলিং করতে পারছে না। এটাই হচ্ছে রানের ক্যাপ্টেন্সি। এই যে এখন কেকেআরের টিমটা আছে, এই টিমটাই তোমার খুবই ভালো পারফরমেন্স দেবে যদি কেবল একটা ভালো ক্যাপ্টেন, একটা ভালো কোচ পাওয়া যায় কেকেআরের, তাহলে এই টিমটাই খুবই ভালো পারফরমেন্স দেবে। কেবল একটা ইউনিটি চাই, এইভাবে ডিভাইড হয়ে থাকলে হবে না ভাই।
কাকে কখন বল করাতে হবে, কাকে কখন ব্যাটিং নামাতে হবে, কাকে কখন কোন ব্যাটসম্যানের বিরুদ্ধে বল করাতে হবে, কি প্ল্যানিং এর সাথে বল করাতে হবে, এটা তোমার কোচ এবং ক্যাপ্টেন ডিসাইডেড করে। একটা প্ল্যানিং এর সাথে সবকিছু করতে হয়, যেটা তোমার রাহানে করতে পারছে না তোমার কোচ, হেড কোচ অভিষেক নায়ার। এই টিমে যদি রাহানে কোচ থাকে এবং অভিষেক নায়ার হেড কোচ, তাহলে ভাই তুমি এখানে জসপ্রীত বুমরাকে নিয়ে আসো, বৈভব সূর্যবংশীকে নিয়ে আসো, অভিষেক শর্মাকে নিয়ে আসো, কেলাসেনকে নিয়ে আসো, ডেভিড মিলারকে নিয়ে আসো, যে ফিনিশার, তুমি কিছুই করতে পারবে না। হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার নিয়ে এলো, তুমি কিছুই করতে পারবে না যদি তোমার এই অজিঙ্ক্য রাহানে ক্যাপ্টেন থাকে এবং কোচ অভিষেক নায়ার। তাহলে নাম্বার 3, এটা ওডিআই টিম না টি20 টিম বুঝতে পারছি না ভাই। মানে রাহানে, রঘুবংশী টপ 3তে দুটো ব্যাটসম্যান যারা আমি বলবো এদেরকে ওডিআই ব্যাটসম্যান, আমি এদেরকে টি20 ব্যাটসম্যান হিসেবে দেখবই না। আর এরকম ব্যাটসম্যান কেবল একটা প্লেয়ার হলেই যথেষ্ট থাকে টি20 ক্রিকেটে, যে এক সাইড থেকে তোমার অ্যাঙ্কারিং করবে, এক সাইড থেকে খেলবে। কিন্তু এখানে ভাই অজিঙ্ক্য রাহানে, রঘুবংশী টপ 3তে আসছে, দেন তোমার রিঙ্কু সিং, ক্যামেরন গ্রিন, যারাও তোমার খুবই অ্যাটাক করে ওরকম প্লেয়ার না, ওরা একটু বল দেখে, ওরা একটু টাইম নেয়। সবাই টপ 3তে দেখলে রঘুবংশী, রাহানে চলে আসছে ওডিআই ম্যাচ খেলতে, এবং পরে মিডল ওভারে ক্যামেরন গ্রিন এবং রিঙ্কু সিং এর মতো প্লেয়ার চলে আসছে, যারা তোমার ওডিআই প্লেয়ার আমি বলবো ওদেরকে বেশি, কারণ রিঙ্কু সিংও টাইম নেই এবং তোমার ক্যামেরন গ্রিনও টাইম নেই। আর ফিনিশারের কথা বললে তো আরো ডেঞ্জারাস ভাই, আমাদের রমনদীপ, যে কেবল ফিল্ডিং এর জন্য ম্যাচগুলো খেলছে। সো এই প্লেইং 11-এ টপ 3তে রাহানে, রঘুবংশী থাকলে 240 রান করবো 20 ওভারে, এটা তো ভুলেই যাও। আমরা 50 ওভারে 240 করবো, এটা আমরা মানতে পারি, কিন্তু 20 ওভারে 240 করে দেবো এই টপ 3তে এরকম ব্যাটসম্যান থাকলে, সেটা আমার মনে হয় না। এই যে আমাদের কেকেআর এর রিঙ্কু সিং, সে 2023-এ কেকেআর হয়ে 474 কিছু রান করেছিল, 60-এর এভারেজে রান করেছিল। সো একটা ব্যাটসম্যান যখন তোমার 6-7-এ নেমে 474 475 রান করছে, 60-এর এভারেজে ব্যাটিং করছে, তখন ওটাকে আমি বলবো খুবই একটা ভালো ব্যাটিং, খুবই ভালো। কিন্তু 2024-এ 11টা ইনিংসে 168 রান করেছে 19-এর এভারেজে, যেটা আমি বলবো খুবই খারাপ, খুবই বাজে। 19-এর এভারেজে 168 রান, ওটা রিঙ্কু সিং এর মতো ব্যাটসম্যানের জন্য এটা মানতে পারি না। কিন্তু হ্যাঁ 2025টায় যদিও বলবো আমি খারাপ জানি, ভালো বলতে পারবো না, কারণ কেবল 206 রান করেছে 30-এর এভারেজে। 30-এর এভারেজ খারাপ না, ভালো না, এবং যেখানে সে নামে 6, 7, 8 যেখানে সে নামে সেখানে 206 রান করেছে, এটা খুবই একটা ভালোই বলবো, কারণ প্রত্যেক ম্যাচে চান্স তো পাওয়া যায় না, সম্ভব না। সো সেইখানে 10টা 20টা বল খেলে 206 রান করেছে, আমি বলবো ভালো তো বলবো না, খারাপও বলবো না। কিন্তু ভাই এই বছর তো তুমি 5 নম্বরে খেলছো, এইখানে তোমাকে রান করা উচিত। কিন্তু চলো, এটা আমি অ্যাকসেপ্ট করলাম যে টিমটা যেভাবে ভাগ হয়ে আছে, কারোর মাথা ঠিক নেই, আমি এটা বুঝতে পারছি কেকেআর টিমের কি অবস্থা হয়ে আছে এই বছর। সো দেখো কেকেআর কে এবার কি করা উচিত, নেক্সট যে তোমার 8-9টা ম্যাচ বাকি আছে, সেখানে কেকেআর কে কি করা উচিত। প্রথমেই ক্যাপ্টেন্সি রাহানেকে হাঁটাও এবং কোচ, হেড কোচ অভিষেক নায়ারকে হাঁটাও, শেন ওয়াটসনকে হেড কোচ বানাও, আমি এটাই বলবো। আর ক্যামেরন গ্রিনকে 25 কোটিতে নিয়েছো, তাহলে ভাই ওকে আরো চাপে ফেলাও, ওকে ক্যাপ্টেন্সি দাও, আমি বলছি হ্যাঁ ওকে ক্যাপ্টেন্সি দাও। ক্যামেরন গ্রিন অ্যাজ এ ক্যাপ্টেন এবং শেন ওয়াটসন অ্যাজ এ হেড কোচ, যদি তোমার অস্ট্রেলিয়ার কিছু মাইন্ডসেট নিয়ে আসে, কিছু চেঞ্জ হয়, তাহলে হতে পারে এটা আমরা ফিউচারও দেখতে পাবো যে ক্যামেরন গ্রিনকে অ্যাজ এ কেবল ক্যাপ্টেন্সি দিয়ে কতটা লাভজনক হচ্ছে বা ক্যাপ্টেন্সি করতেও পারবে কি না। যখন তুমি ওকে 25 কোটি নিয়েছো, ভালো করে চুষে নাও ভাই ওর 25 কোটি টাকাটা। এবং সেকেন্ড, রাহানে, রমনদীপ এরকম প্লেয়ারকে প্রথমে হাঁটাও ভাই। সৌরভ দুবে, তেজস্বী সিং ধাইয়া, এদেরকে চান্স দাও। স্পিনারে দাস কামরা আছে, প্রশান্ত সোলাঙ্কি আছে, এদেরকে চান্স দাও। নেক্সট 7-8টা ম্যাচ এরকমই করো, কারণ এখান থেকে কেকেআর ফাইনালে যাবে এটা আমার মনে হয় না। তাই নেক্সট সিজন দেখো ভাই, নেক্সট সিজনের জন্য কি ভালো হয় সেটা নেক্সট ম্যাচ থেকেই শুরু করো প্ল্যানিং এর। তো এই নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, সি ইউ।